মিডিয়াতে, হ্যাঁ, দালাল মেইনস্ট্রিম মিডিয়াতেও হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের খবর আমরা পাচ্ছি। হ্যাঁ, সেটা ক্রমাগত বাড়ছে, এই সংখ্যাগুলো বাড়ছে। তথাকথিত সেলিব্রিটি বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা এরকম কোনো যে ফিল্ম স্টার, ক্রিকেটার বা এই রকম ধরনের মানুষের ক্ষেত্রে খবরগুলো হচ্ছে। আর আমাদের পরিচিত বা অর্ধ পরিচিত বা পাড়া প্রতিবেশী এরকম ক্ষেত্রে আমরা খবরগুলো ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাচ্ছি। বাকি অনেক ঘটনাই আমরা পাচ্ছি না, তাই তো? তো এই দুটো, মৃত্যুর কারণ ছাড়া বা অসুস্থতার কারণ ছাড়া আরও অনেক অমৃতের পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে চলেছে ফার্মা কোম্পানির বদান্যতায়। আগামীতে যা আরও বেড়ে চলবে, বাড়বে, তাই তো? ক্যান্সার মহামারীর আকার নিয়েছে, কিডনি ফেলিওর থেকে শুরু করে আরও অন্যান্য সমস্যা। যাই হোক, এই ভিডিওর আলোচ্য বিষয় এইসব পার্শ্ব প্রতিক্রিয়া নয়, এই নিয়ে বহু লিখেছি, বলেছে। তো এই ভিডিওর বিষয় যে এই মৃত্যুর খবরগুলো দেওয়া হচ্ছে কেন? প্যান্ডেমিক এবং লকডাউন এবং যখন এই করুণামৃত দেওয়া শুরু হলো, তখন অনেকেই বলেছিলেন যে এইসব মৃত্যুর খবর, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এসবের খবর মিডিয়ায় দেওয়া হবে না, চেপে যাওয়া হবে। তো আমি হোয়াটসঅ্যাপে বা এরকম পরিচিতদেরকে জানিয়েছিলাম যে না, এগুলো প্রকাশ্যে আনা হবে। কেন আনা হবে? যেটা এখন হচ্ছে, খেয়াল করে দেখুন, এই যে এইসব মৃত্যুর খবর যেগুলো ছাপা হচ্ছে বা বলা হচ্ছে নাচতে নাচতে, গান গাইতে গাইতে, তাই তো, জিম করতে করতে, সাঁতার কাটতে কাটতে, এমনকি শারীরিক সম্পর্ক করতে করতে যেসব এই রকম হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের খবরগুলো বা খবর হচ্ছে আর কি, ঘটনাগুলো খবর হচ্ছে, সেখানে কিন্তু কোথাও অমৃতকে দায়ী করা হচ্ছে না, করোনামৃতকে বা ফার্মা কোম্পানিকে দায়ী করা হচ্ছে না। কি দায়ী করা হচ্ছে? কাকে দায়ী করা হচ্ছে? লাইফস্টাইলকে দায়ী করা হচ্ছে, তাই তো? খাদ্যাভ্যাস, ধূমপান, স্মোকিং, হ্যাঁ, এইগুলোকেই শুধুমাত্র দায়ী করা হচ্ছে, বা ঠিকঠাক ওষুধ না খাওয়া। আবার লং কোভিডকেও তো ইদানিংকালে দায়ী করা হচ্ছে, যা প্রথম থেকেই একটা ছক ছিল, আমি বহু আগেই বলেছি। এমনকি সাম্প্রতিক একটি খবরে বিদেশি, আমি এটা করব, মারিজুয়ানা নাকি এক বিন্দু মানে 1 আউন্স 1 মিলিগ্রাম সেবন করলে নাকি হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, এরকম খবরও রয়েছে, বের করছে ওরা। বেশ, তা কিন্তু এই খবরগুলো কেন করা হচ্ছে, উদ্দেশ্য কি, এই ব্যাপারগুলো আলোচনা করার জন্যই এই ভিডিও। বেশ, অমৃত দায়ী নয়, লাইফস্টাইলকেই দায়ী করা হচ্ছে। কেন কিন্তু খবরগুলো হচ্ছে কেন? খবরগুলো হচ্ছে এই কারণে, যে কারণেই এগুলো ঘটুক আমরা সবাই জানি, আমরা এই নিয়েই পড়ে আছি, সেগুলো তো বলবে না ওরা। কেন তাহলে খবর? ওই যে প্যানিক তৈরি করা, জীবন অনিশ্চিত, যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, বা অন্যান্য মারাত্মক মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া ওরা বলবে না, অ্যাকচুয়ালি এটা প্রতিক্রিয়া। আমি আর পার্শ্ব প্রতিক্রিয়া কথাটা বোঝানোর জন্য ব্যবহার করি, তাই তো? পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট মানে কি? মূল যে এফেক্ট, তার পাশে কিছু নেগেটিভ এফেক্ট। কিন্তু যে অমৃতের কোনো দরকারই নেই, বরং ক্ষতিকর উদ্দেশ্য সাধনেই দেওয়া হয়েছে, তার আবার সাইড এফেক্ট কী মশাই, তাই না? ওটাই আসলে এফেক্ট, যে এফেক্ট ওরা চেয়েছিল সেটাই হচ্ছে, মানে এটা এফেক্ট, সাইড এফেক্ট নয়, তাই তো? ভালো কিছু ঘটলে না, ঠিক আছে, ভালো কিছু হয়েছে, মারাত্মক কোনো রোগ প্রতিরোধ করা গেছে অমৃত প্রদানের ফলে, পাশে কিছু
মামুলি উপসর্গ শারীরিক সমস্যা ঘটতে পারে, সেটা সাইড এফেক্ট। তো এক্ষেত্রে তো যা হচ্ছে সবটাই এফেক্ট। তো যাই হোক, কিন্তু ওই বোঝানোর জন্য আমরা সাইড এফেক্ট কথাটা ব্যবহার করি এই মাত্র। যাই হোক, সেটাকে ওরা বলছে না, তাহলে কি উদ্দেশ্য কি? ওই যে প্যানিক তৈরি করা। কেন বলুন তো? এই ধরুন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের খবর যদি বেশি বেশি করে মানে মানে মিডিয়াতে আসে, তাহলে কি হবে? প্রিয়জন বলবে, যারা এখনও লাইফ ইন্স্যুরেন্সটা করেননি বা করবেন ভাবছেন, বা প্রিমিয়াম বন্ধ করে দেবেন, বা ভাবছেন যে না আর কোনো ইন্স্যুরেন্স করব না, তো এদেরকে একটা নিশ্চিতভাবে এরা বলে, ওরে বাবা, যে করেনি সেই পরিবারের স্ত্রী তার স্বামীকে বলবে, বলা যায় না গো, তুমি একটা করে রাখো, তোমার অবর্তমানে আমাদের কি হবে? স্বাভাবিক, স্বামীও বা পরিবারের কর্তাও ভাববেন, তাই তো? সত্যি তো, যেভাবে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বাড়ছে, তাই তো? স্বাভাবিক। তাই এই খবরগুলো দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি এই যে অসুস্থতার খবরগুলো হলে কি হবে, বাবা, ট্রিটমেন্টের যা খরচ, চিকিৎসার যা খরচ, লাখের কমে তো কোনো কথাই নেই। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটিও ছুঁয়ে ফেলছে অনেক ক্ষেত্রে। তাহলে এই যে পরিস্থিতি, মানে ভেন্টিলেশন আছে, তাই তো, কত রকম সিস্টেম ওরা বের করে ফেলেছে, আপনারা তো জানেন। হ্যাঁ, এগমো সাপোর্ট থেকে শুরু করে কত কিছু, তাই তো? এ নিয়ে আমি আগে বলেছি এগুলো কতটা প্রয়োজন আছে, এগুলো কেন করা হচ্ছে, মুনাফাবাজির জন্যই যে করা হচ্ছে, এত সব যন্ত্রপাতি, তাই তো? সেটা তো আপনারা বুঝতেই পারেন। দরকার হলে এসব নিয়ে আমি পরে আরও একটি ভিডিও করব। তাহলে এই যে একটা খরচ বাড়ছে ব্যাপক, চিকিৎসার জন্য এত খরচ হয় বলুন তো? আগে কি মানুষ বাঁচত না? আমাদের বাবা ঠাকুরদারা কি বাঁচেনি? নাহলে আমরা জন্মালাম কি করে? বা এই যে আমার কথা, অধমের কথা, আমি তো ওষুধই খাই না, তো দিব্যি আছি তো। এরকম অনেকেই আছেন, করোনামৃত না নিয়ে আমরা সুস্থ আছি, সেগুলো তো খবর হয় না। তাহলে কেন? অর্থাৎ প্যানিক তৈরি করে স্বাস্থ্য বিমা বৃদ্ধি করা, বাড়ানো, মুনাফাবাজি, জীবন বিমা, জীবন অনিশ্চিত, যে কোনো সময় হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অতএব জীবন বিমাটাও করতে হবে। আর খেয়াল করলেই বুঝবেন, এই নিয়ে আমি আগের লাইভে বলেছি, এই যে জায়নিস দালাল যারা রয়েছে, যাদের মাধ্যমে মুনাফাবাজিটা চলে, সেই আদানি আম্বানি বলুন, যা এই রকম, এরা তো প্রতীক মাত্র। এরা ফার্মা কোম্পানিতেও বিনিয়োগ করে, মিডিয়াতেও বিনিয়োগ করে, ইন্স্যুরেন্সেও বিনিয়োগ করে, শিক্ষা ব্যবস্থাও এরাই তৈরি করে। অর্থাৎ সব কিছু রিলেটেড, এবং একটা লক্ষ্যে, মুনাফাবাজির লক্ষ্যে, টোটাল কন্ট্রোলের লক্ষ্যে পুরো কর্মসূচিটাকে ওরা সাজিয়ে নিয়েছে বহু আগেই, যা নতুন বিশ্ব ব্যবস্থাতে আরও জোরদার হচ্ছে মাত্র, তাই তো? কীরকম দেখুন, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সুকৌশলে, প্রকট এবং প্রচ্ছন্নভাবে পড়ুয়াদের মধ্যে বা অভিভাবকদের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয় অসুস্থ হলেই ওষুধ খেতে হবে। শুধু তাই নয়, অসুস্থ না হলেও আগে থেকে, যাতে করে আপনি অসুস্থ না হন, তার আগাম হিসেবে টেস্ট করতে হবে, ওষুধ খেতে হবে, ভ্যাকসিন নিতে হবে। এই যে একটা মগজ ধোলায়, ব্রেন ওয়াশ, যেটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে ওরা ঢুকিয়ে দেয়, এটা হচ্ছে একদম প্রথম স্টেপ, তাই তো? তাই দেখবেন হেলথ চেক আপ আরও নতুন করে বাড়ানো হচ্ছে, স্কুলগুলোতে হেলথ চেক আপ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। অর্থাৎ সব সময় হেলথ ব্যাপারটাকে সামনে এনে প্যানিক তৈরি করা। আপনি সুস্থ, তো অসুস্থ হতে কতক্ষণ? পলিসিটা করুন, ওইটা করুন, সেইটা করুন, তাই তো? এটা। এবং পাশাপাশি মিডিয়াতেও ওরা রয়েছে, ইনভেস্ট ওরা, মিডিয়াও ওদের, ইন্স্যুরেন্সও ওদের, ব্যাংকও ওদের, শিক্ষা ব্যবস্থাও ওদের, সব কিছু রিলেট করে ওরা এই মুনাফাবাজির ছকটা কষেছে। অথচ মডার্ন মেডিসিনের আদি জনক, প্রাচীনতম জনক, যাকে বলা হয় হিপোক্রেটিস, তিনি কিন্তু বারবার ওষুধ না খাওয়ার কথা বলেছেন। খাদ্যের ওপর, খাদ্যই একমাত্র ঔষধ, তার উপরে এবং প্রাকৃতিক জীবনযাপনের কথা বলেছেন।
তাই তো? শুধু তাই নয়, আধুনিক কালে আরও একজন, যিনি উইলিয়াম অসলার, যার কথা আমি বারবার বলেছি, দ্বিতীয় খণ্ডেও বলেছি, বিস্তারিত বলেছি, তিনিও বলেছেন যে ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, মানে একদম এটাই বাস্তব। তিনি আবার মজা করে, বিদ্রূপ করে বলেছেন যে মানুষের সঙ্গে জন্তু জানোয়ারের একটা প্রধানতম পার্থক্য হলো যে মানুষ ওষুধ খেতে চায়, জন্তু জানোয়ারের ওষুধ প্রয়োজন পড়ে না, কারণ তারা প্রকৃতি থেকেই প্রকৃতির সঙ্গে রয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেমন আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, পড়ুয়াদের বুঝিয়ে দেওয়া হয় ওষুধ খেতেই হবে, অসুস্থ হলে তো বটেই, অসুস্থ না হলেও খেতে হবে আগাম সুরক্ষা হিসেবে, তেমনি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়াটাও চলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। কারণ প্রকৃতির সঙ্গে যত বেশি করে আপনি থাকবেন, ধুলো মাখবেন, তত আপনার ইমিউনিটি শক্তিশালী হবে, অনাক্রম্যতা শক্তিশালী হবে, আপনার ওষুধের প্রয়োজনই পড়বে না। তো সেটা তো ওরা চাইবে না, তাই ওরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রথম পদক্ষেপটা নেয় কচি কাচাদের, ওই যে ক্যাচ দেম ইয়ং, ছোট অবস্থাতেই ধরে মগজ ধোলাই করো, তাই তো? এই একটা প্রক্রিয়া। আমি বলছি না এই সিস্টেমটা আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো, অসম্ভব, এটা লেভিয়াথান। আমি ভাবানোর জন্য বলছি আপনাদের, তো তাই তো? আচ্ছা, এবারে দেখুন, আমাদের বাবা কাকাদের সময় এত ইন্স্যুরেন্সের রমরমা ছিল, এত ফার্মা কোম্পানি ছিল, এত ওষুধ, এত টেস্ট ছিল, এটা ক্রমাগত বাড়ছে কেন? যদি ওষুধে কাজ হতো তাহলে তো, যদি অমৃতে ভ্যাকসিনে কাজ হতো তাহলে এতদিনে পৃথিবী পুরো রোগমুক্ত হয়ে যাওয়ার কথা ছিল। হচ্ছে কি, বরং আমরা আরও বেশি বেশি করে অসুস্থ হচ্ছি। নতুন নতুন ভাইরাসের নাম শোনা যাচ্ছে, নতুন নতুন টেস্ট প্রক্রিয়া আসছে, তাই তো, ট্রিটমেন্ট প্রোটোকল আসছে। তো ছোটোবেলায় একটা সময় আমাদের মধ্যে, পড়ুয়াদের মধ্যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল একটা কথা, বিনা চিকিৎসায় মারা গেলেন। আহারে, ওইখান থেকেই শুরু হলো প্যানিকবাজির খবর। মানুষ চিকিৎসায় বাঁচে না, ইমিউন সিস্টেম কাজ করে বলে বাঁচে। তার জন্য প্রকৃতিতেই যথেষ্ট কিছু মজুদ আছে, সেটা যদি আমরা জানি, অনুসরণ করি, তাহলে আমাদের খাদ্যের মাধ্যমে, জীবনযাপনের, জীবন চর্চার মাধ্যমেই আমাদের শরীরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, নিরোগ থাকতে পারি। এটা কিন্তু প্রমাণিত। পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষগুলো, সেটা জাপান হোক আর ভারতবর্ষের মুনি ঋষি যোগীদের কথা যদি আপনারা দেখেন, তারা কেউ ফার্মা কোম্পানির দাসত্ব করে দীর্ঘজীবী হননি। তাহলে কেন? এটা মুনাফাবাজির ছক। ওরা যত সভ্য করেছে আমাদের, তত বিচ্ছিন্ন করেছে। ঠিক আছে, এবার বোঝা যাক, আগে কি মানুষের অসুখ বিসুখ হতো না? হতো। তখন কি খরচপাতি হতো না? নিশ্চয়ই হতো। এত না হলেও লাখ লাখ কোটি কোটি না হলেও হাজার হতো, শয়ে শয়ে হতো। তো তখন ইন্স্যুরেন্স ছাড়া, হেলথ ইন্স্যুরেন্স ছাড়া মানুষ কি বাঁচত না? তখন কি জীবন বিবাহ ছিল না? তখন কি সব পরিবারই ভেসে যেত? না, যেত না, যেত না। যদি যেত তাহলে আমরা এতটা পৌঁছতে পারতাম না, এই দিন আমাদের দেখতেও হতো না। এতটা পৌঁছতে পেরেছি বলেই তো ওরা আমাদেরকে এই দিনটা দেখাতে পারছে। কিভাবে পৌঁছেছে? ফার্মা কোম্পানিকে সঙ্গে রেখে আমরা 21 শতকে পৌঁছেছি। ফার্মা কোম্পানি কতদিন, ভ্যাকসিন কতদিন, টেস্ট কতদিন, ইন্স্যুরেন্স কতদিন, লাইফ ইন্স্যুরেন্স কতদিন, খোঁজ নিয়ে দেখুন তো। তাহলে মানুষগুলো তখন কিভাবে বেঁচে থাকতো? আমাদের বাবা ঠাকুরদারা, প্রপিতামহরা পরস্পরের পাশে থাকতো। আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি মৃত্যু হতো, মৃত্যু তো চিরকালীন, ওটা তো আর নতুন আসেনি। হ্যাঁ, মৃত্যু তো হতোই, আগেও হতো। তো সেই ক্ষেত্রে তখন কেউ যাতে ভেসে না যায়, পাড়া প্রতিবেশীরা পাশে থাকতো, আত্মীয় স্বজন পাশে থাকতো, দত্তক নিত, অনাথ বাচ্চাটিকে বাড়িতে এনে মানুষ করত। এইরকম তো কত ঘটনা আছে, তাই নয় কি? উপন্যাসে, গল্পেও সেই ঘটনাগুলো আপনারা পাবেন, তাই তো?
শরৎবাবুও লিখে গেছেন। তাহলে সেই সময় যেহেতু মানুষের মধ্যে একতাটা ছিল, পাশাপাশি ছিল, বিচ্ছিন্নতা ছিল না, তাই এই ইন্স্যুরেন্স করা মানে বিপদে আপদে হাত বাড়ালেই পাওয়া যেত যে চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে বা অমুকের জন্য টাকা লাগবে, এটা তো পাড়া প্রতিবেশীরাই করতো, আত্মীয় স্বজনরাই করতো। হ্যাঁ, সেই সময়েও খল, স্বার্থপর, টপ টু বটম মানে আত্মকেন্দ্রিক আত্মীয় স্বজন সেই সময়েও ছিল, অস্বীকার করব না, কিন্তু সংখ্যাটা কম ছিল। আর সেই সময় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সবাইকে অতি শিক্ষিত বানিয়ে বিচ্ছিন্ন করে, স্বার্থপর করে, ফ্ল্যাটে ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে কুকুর পাহারা দেওয়া বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়নি। তত অ্যাপার্টমেন্ট তো হয়নি, এত পাহারাদার কুকুরও তখন ছিল না, তাই তো? সংযোগটা ভালো ছিল, তাই যে সাহায্যটা প্রতিবেশীদের পাশ থেকে, পরিচিতদের কাছ থেকে, আত্মীয়দের কাছ থেকেই পাওয়া যেত বিপদে আপদে, তার জন্য এইসব করার দরকার পড়তো না। কিন্তু ওরা তাই কি করলো? ওরা দেখলো যে এইভাবে যদি মানুষ পরস্পরের পাশে থাকে, বিপদে আপদে সাহায্য করে বা ধার দেয় বা এমনিও যদি দিয়ে দেয়, যার বেশি আছে তার দিতে সমস্যা কী মশাই? টাকা পয়সা কি নিয়ে কবরে যাবেন না চিতায় উঠবেন? তাই তো? কোথায় যাবেন এত নিয়ে? কি হবে? মানুষের কতটুকু প্রয়োজন? তো এই রকমের প্রজ্ঞাটা তখন মানুষের মধ্যে অল্প বিস্তর হলেও ছিল, অনেকের মধ্যে যথেষ্ট বেশি ছিল বলে এই রকমের সহযোগিতার হাত তখন চলে আসতো। কিন্তু এটা যদি চলতে থাকে তাহলে তো মুনাফাবাজদের টোটাল কন্ট্রোল কায়েম করার অসুবিধে। তাই ওরা চাইলো আমরা যাতে করে পরস্পরের পাশে না থাকি, আরও বেশি করে আত্মকেন্দ্রিক হয়ে যাই, একা হয়ে যাই। যত একা তত রকম আমরা প্যানিকগ্রস্ত হই, ভয় পাই, সান্ত্বনা দেওয়ার কেউ নেই, পাশে থাকার কেউ নেই, মাথায় হাত বুলোনোর কেউ নেই। এমনকি আপনার স্ত্রী, সহধর্মিণী, প্রেমিকা, ভাই, মা, তাদেরকেও এমন করোনার প্যানিক ঢুকিয়ে দেওয়া গেল সাম্প্রতিককালে যে তারা মাথায় হাত রাখতেও ভয় পেতে শুরু করলো। অর্থাৎ একটা সার্কেল তৈরি হয়ে গেল, টোটাল কমপ্লিট সার্কেল যাকে আমি বলবো, প্যানিকের সার্কেল। ওরা এই করোনাকে সামনে রেখে সবার জীবনে না হোক, উল্লেখযোগ্য সংখ্যক তথাকথিত সভ্য শিক্ষিত নাগরিকদের জীবনে প্যানিকের একটা সার্কেল বানিয়ে ফেললো, ভিসিয়াস সার্কেল, তাই তো? তার ফলে আপনজন, একদম পাড়া প্রতিবেশী দূরের কথা, আপনজন রক্তের সম্পর্কের মানুষও আর মাথায় হাত বুলোতে চাইল না। বাপরে, যদি আমারও করোনা হয়ে যায়, এটাই ওরা চেয়েছিল এবং এরা বড় রকমভাবে সফল বলা যেতে পারে, তাই তো? তাহলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুধু ওষুধ কত মহান, ডাক্তার কত মহান, ডাক্তার ছাড়া বাঁচা যায় না, এই যে বার্তাটা ওরা যেমন করে ঢুকিয়ে দিয়েছে, পাশাপাশি আমাদের তথাকথিতভাবে সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার WBCS বানিয়ে দালাল বানিয়েছে। আমি বলছি না এই সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, WBCS মানেই দালাল বা এরকম যারা প্রশাসনিক পদে আছে তা বলছি না, কিন্তু ওরা সেটাই এক্সপেক্ট করে। কতিপয় কেউ ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করেছেন, তারা সংখ্যায় এত নগণ্য যে দালালের যে কার্পেট তার তলায় তারা চাপা পড়ে গেছেন, তাই তো? তাহলে ওরা এইভাবে আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছে যা আমাদের ভীতু বানিয়েছে, বাধ্য বানিয়েছে, মানে ওবিডিয়েন্ট বানিয়েছে, আর কি বানিয়েছে, স্বার্থপর বানিয়েছে, আত্মকেন্দ্রিক বানিয়েছে। প্রতিষ্ঠার কারণে, ক্যারিয়ারের কারণে সন্তান সন্ততি বিদেশে চলে গেলে বা ভিন রাজ্যে চলে গেলে বাবা মার খবরটা পর্যন্ত অনেকে নেয় না। এই বিষয়েও এই ভয়ানক চিত্রটি আমি চক্রব্যূহের দিনরাত্রিতে এঁকেছি। হ্যাঁ, ওই যে সভ্যতার আমরা যেমন এত করে আরাম, ভোগবিলাস, সুযোগ সুবিধে ভোগ করছি, তার অন্ধকার দিকটাও তো আমাদেরকে দেখাতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কত কি পাচ্ছি, সেই চক্করে পড়ে কত কি হারাচ্ছি, আর এই হারিয়ে যাওয়ার ফলে এই জায়নিস শক্তি, মুনাফাবাজদের কত লাভ হচ্ছে, বিলিয়নারের সংখ্যা কত বাড়ছে, সেই পরিসংখ্যানটাও তো আমাদেরকে ভাবতে হবে, তাই না?
সেই কারণেই তো এই ভিডিওগুলো করা, এই লেখালেখি করা, তাই তো? তাই এই বিচ্ছিন্নতাকে ওরা প্রমোট করছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সেলিব্রিটির মাধ্যমে। এখন তো আবার দেখবেন ডেঙ্গু নিয়ে শুরু হয়েছে, মশা নাকি ইউটিউবেও দেখা যাচ্ছে যে পুতুলের নাকি ডেঙ্গু হবে, এটা বাচ্চা বলছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, পুতুলের টেস্ট করতে হবে, তার মাধ্যমে কি অমুক কেমিক্যাল, মানে মশা মারার কেমিক্যাল, কীটনাশক, ভয়ঙ্কর কীটনাশক, তার বিজ্ঞাপন শুরু হয়ে গেছে, তাই তো? অর্থাৎ মগজ ধোলায় মিডিয়াকে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে দিয়ে, সমস্ত কিছুকে দিয়ে, যাতে করে আপনি যত বেশি বিচ্ছিন্ন হবেন, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখবেন না, বিপদে আপদে মানে পাশে থাকবেন না, আপনিও থাকছেন না, ওরাও থাকছে না, ওরাও ভাবছে কি দরকার বাবা, অবিশ্বাস, এ তো সাহায্য করবে না, আপনিও একই রকম ভাবছেন, একটা দ্বীপের মধ্যে আপনাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আর তাই আমরা কি করছি, ওই ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, হাজার হাজার কোটি টাকার মুনাফাবাজি, তাই তো? এটার কি দরকার ছিল? এই যেমন ধরুন আমাদের যে পুরাতন প্রাচীন সংস্কৃতিতে যেভাবে মানুষ মানুষের পাশে থাকতো, বহুজন হিতায় বহুজন সুখায়, তাই তো? এটা তো আমাদের ঋগ্বেদের বাণী। তখন কি এগুলোর প্রয়োজন ছিল? আমরা যদি, এটা স্বপ্ন মাত্র, আমি দেখি যদি পরস্পরের পাশে থাকতে পারি, আবার যদি সেই ভালোবাসাবাসীর দিনগুলোকে ফিরিয়ে আনতে পারি, তাহলে এই ইন্স্যুরেন্স বলুন, এই ফার্মা কোম্পানি বলুন, এগুলো কি থাকবে, টিকে থাকবে? এই যে ইসলাম ধর্মী মানুষকে পবিত্র কর্তব্য হিসেবে জাকাতের কথা বলা হয়, তাই তো? জাকাত কেন? উদ্দেশ্য কি? পাশে থাকা তো, অসহায় মানুষের, বিপন্ন মানুষের পাশে থাকা, তাই তো? সেই কারণেই তো জাকাত, ভাগ করে খাওয়া, তাই তো? শুধু একা একা বাঁচবো, আত্মকেন্দ্রিকভাবে বাঁচবো, সেটা তো তার বিরুদ্ধেই দাঁড়িয়ে থাকা জাকাত। সেটা কজন পালন করেন এখন? তো এটাও ওদের শত্রু, জাকাত কনসেপ্টটা শত্রু, পরস্পরের পাশে থাকার ব্যাপারটা ওদের শত্রু। ওরা এগুলোকে ধ্বংস করতে চায়, কারণ এই পরস্পরের পাশে থাকা, জাকাত বলুন, বহুজন সুখায় বহুজন হিতায় বলুন, এগুলো যত বেশিকে ধ্বংস করা যাবে এগুলোকে, তত বেশি করে প্যানিকবাজি, তত বেশি করে বিচ্ছিন্নতা, তত বেশি করে ব্রেন ওয়াশ, তত বেশি করে ফার্মা কোম্পানি, তত বেশি করে ইন্স্যুরেন্স, এই ব্যবসাটা চলবে। কিন্তু আমি আবার বলছি, আমি শুধু আপনাদের ভাবানোর জন্য বললাম, যাতে করে আমরা অল্প অল্প করে হলেও, সাধ্যের মধ্যে পরস্পরের পাশে থাকতে পারি, অবিশ্বাসটাকে দূর করতে পারি। যে অবিশ্বাস, ওরা যে স্বার্থপরতা, যে আত্মকেন্দ্রিকতা ওরা মিডিয়ার মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে, সেখান থেকে একটু একটু করে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের অমূল্য সংস্কৃতি যা হারিয়ে গেছে, যে শেকড়, তাকে অল্প অল্প করে ছুঁয়ে দেখতে পারি, সেটা কি মন্দ হবে? নিশ্চয়ই হবে না। এখনও অনেক দূরের পথ, আমাদের বহু পথ চলতে হবে। এই লড়াই শুধুমাত্র ফার্মা কোম্পানির বিরুদ্ধে নয়, এই লড়াই শুধুমাত্র জায়নিক শক্তির বিরুদ্ধে নয়, এই লড়াই কেবলমাত্র জায়নিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নয়, এই লড়াই আসলে নিজেদের বিরুদ্ধে, নিজের সঙ্গে নিজের লড়াই, নিজের লোভ, নিজের কামনা, আকাশ ছোঁয়া প্রলোভন, ক্যারিয়ার তৈরি করতে গিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা অচেনা কত মানুষকে আমরা পায়ের তলায় দোলে চলেছি, সেই বোধ, এবং সেখান থেকে অনুশোচনা, সেইখান থেকে কিছুটা কর্তব্যের দিকে যাওয়া, তাই না? আসুন, এখনই সম্ভব নয়, কিন্তু ভাবনাটা আমরা শুরু করতে পারি, তাই তো? ছোট্ট ছোট্ট করে আমরা শুরু করতে পারি। একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু আগামীতে অনেক বড় পদক্ষেপের সূত্রপাত হতে পারে, তাই না? ওই যে
ছোটোবেলায় পড়া কবিতাটা বা ছড়াটা আরও একবার আপনাদের মনে করে দিই, তাই না? ওই যে লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক এ লার্জ ওশান অ্যান্ড এ প্লেজেন্ট ল্যান্ড, তাই না? আমরা কি ভুলে গেছি সেটা? অনেক কিছুই মাথায় আসে কিন্তু আমরা ভাবি না। তো ছোট ছোট জলকণা মিলেই তো বিশাল সমুদ্র, বিশাল সমুদ্র। আর ছোট ছোট বালিকণা ধূলিকণা মিলেই তো একদিন ল্যান্ড তৈরি হয়, মনোরম বাসভূমি তৈরি হয়, মাটি তৈরি হয়, যে মাটি থেকে আমরা একটু একটু করে দূরে সরে যাচ্ছি, দূরে দূরে, বহু দূরে।